সবাইকে আজকে আমরা হচ্ছে ODE ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম লেকচারটা দেখব। তো প্রথম লেকচারে আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা করব। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়টাই আমাদের নামটাই হচ্ছে কি ODE ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে আমাদের যে বই আছে ODE ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই বইয়ের যে বেসিক আলোচনা ওইটা আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে করব। তো আমরা যদি দেখি যে ODE ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাংলাটা কি, এটার বাংলাটা হচ্ছে কি সাধারণ অন্তরক সমীকরণ। এখন সাধারণ অন্তরক সমীকরণটা বুঝতে গেলে আমি আগে হচ্ছে কি অন্তরক সমীকরণ কি এই জিনিসটা বুঝতে হবে। তো অন্তরক সমীকরণ বুঝতে হলে এখন প্রথমে আসেন সমীকরণ কি। এখন সমীকরণ কি এটা তো আমরা সবাই জানি, ছোটোবেলা দেখে পড়ে আসতেছি। তো নর্মালি হচ্ছে আমরা যদি নর্মাল কোনো একটা সমীকরণ চিন্তা করি, ধরেন লিখলাম x² প্লাস y² ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। লিখলাম যে xy প্লাস z ইকুয়াল 0, এটাও একটা সমীকরণ ধরবো, সমস্যা নাই, এগুলো কি আমার নর্মাল সমীকরণ। তাহলে এখন আসেন অন্তরক সমীকরণ মানে কি। এখন কথার মধ্যেই কিন্তু উত্তরটা আছে যে অন্তরক, তার মানে কি আমার এখানে অন্তরীকরণ হইতেছে এই রিলেটেড বা অন্তরীকরণ দ্বারা প্রকাশ করা যায় এরকম কোনো কিছু থাকবে সমীকরণের মধ্যে, এটা হচ্ছে কি আমরা অন্তরীক সমীকরণ হিসেবে চিনব। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, যে ধরেন 1 প্লাস x² ইন্টু dy/dx প্লাস 2xy ইকুয়াল 4x²। এই যে লিখলাম আমি এটা কিন্তু খেয়াল করে দেন, এনে dy/dx আছে, এই যে এটা কিন্তু পুরোটা একটা সমীকরণ, পুরোটা সমীকরণের মধ্যে dy/dx আছে। এই dy/dx থাকার কারণে এটাকে আমরা কি বলবো, অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ হিসেবে এটা কি কাউন্ট হবে। তাহলে এইরকমভাবে যদি এখানে dy/dx মানে হচ্ছে কি আমার একবার অন্তরীকরণ, এখানে যদি ধরা থাকতো d²y/dx², তাহলে ওইটাও কি আমার সমীকরণ হিসেবে কাউন্ট হইতো। আবার d³ থাকতো, মানে 3বার অন্তরীকরণ, 3বার 4বার যতবারই থাকবে। এখানে যদি এরকম থাকতো যে 1 প্লাস x² d²y dx² প্লাস 2xy ইকুয়াল 4x², এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এনে এই যে এই জায়গাটা থেকে দুইবার অন্তরীকরণ হচ্ছে। মূলত আমার dy/dx আকারের যে প্রকাশটা, এটা যদি আমার সমীকরণের মধ্যে থাকে তখন আমরা এটা কি বলবো, অন্তরক সমীকরণ। তো এখন অন্তরক সমীকরণের মধ্যে হচ্ছে আমার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, একটা হচ্ছে কি আংশিক অন্তরক সমীকরণ। এখন আমরা যে বইটা পড়তেছি এটা হচ্ছে কি সাধারণ অন্তরক সমীকরণ, সেকেন্ড ইয়ারের এই বইটা। আরেকটা হচ্ছে আংশিক অন্তরকরণ সমীকরণ বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে আমরা 4th ইয়ারে গিয়ে পড়বো। তো এইটা নিয়ে হচ্ছে আমরা এখন কথাবার্তা বলার দরকার নাই, তাহলে আমরা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণটা কি এটা জানার চেষ্টা করি। আচ্ছা, এখন এই যে দেখেন আমাদের বইয়ের মধ্যে যে সংজ্ঞা আছে এটা একটু দেখি। সাধারণ অন্তরক সমীকরণে এখানে বলছে যে একটি স্বাধীন চলকের সাপেক্ষে, খেয়াল করেন, একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। এখন এটা যদি আমরা ভাঙে চিন্তা করি, কি বলছে, একটি স্বাধীন চলকের সাপেক্ষে। এখন x, y, z বা এই টাইপের যে চলকগুলো আছে এগুলো আমরা যে কোনো একটা স্বাধীন চলক চিন্তা করব। এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণ। এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, যে দেখেন এক্সাম্পলটা খেয়াল করেন, x ইন্টু dy/dx প্লাস y, একটা স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ। তাহলে স্বাধীন চলকটা আমার এখানে হচ্ছে x এর সাপেক্ষে আমি কি এই যে ওয়াই এটা অন্তরজ করতেছি, আবার x আছে এখানে, এই যে এক বা একাধিক একটা ওয়াই থাকতে পারে, এখানে আরও অনেক কিছু থাকতে পারে, জেড থাকতে পারে, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো এই জন্য যে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণ হয়ে যায়। তার মানে নর্মাল যে সমীকরণ আছে, এই যে ধরো dy/dx সংযুক্ত যে সমীকরণগুলো আছে এগুলো আমরা হচ্ছে কি সাধারণ অন্তরক সমীকরণ হিসেবে দেখব। dy/dx মানে তো হচ্ছে আমরা x এর সাপেক্ষে y এর অন্তরকরণ করতেছি, তাই না? তার মানে কি এখানে x একটা স্বাধীন চলক, স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণ। যে এখন এই সমীকরণের মধ্যে আমার এই যে এটা একটা সংযুক্ত আছে না, এখানে এই সমীকরণের মধ্যে কিন্তু dy/dx আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যে dy/dx আছে। তো এই যে dy/dx সংযুক্ত আছে, এটার জন্য আমরা এটা কি বলবো, সাধারণ অন্তরক সমীকরণ। আর সাধারণ অন্তরক সমীকরণের ক্ষেত্রে সিম্পলি আমি হচ্ছে নর্মালি আমরা যদি dy/dx জাতীয় কোনো স্থিতি সহজভাবে বুঝতে গেলে এটা আমরা বলবো হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। আচ্ছা, এখন পার্শিয়াল যেটা আছে আংশিক অন্তরক সমীকরণ, এটা এখন আমাদের জানার দরকার নাই, আমাদের এটা হচ্ছে লাগে না, আমাদের যে পড়াশোনা আছে পড়াশোনার মধ্যে এটা নাই। তো এই জন্য আমরা হচ্ছে এটা পড়াইলাম না। তো সাধারণ অন্তরক সমীকরণ কি? সাধারণ অন্তরক সমীকরণ হচ্ছে dy/dx যে সমীকরণের মধ্যে অ্যাড আছে ওটা আমরা নর্মালি কি সাধারণ অন্তরক সমীকরণ হিসেবে কাউন্ট করবো। এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম কি।
ক্রম বা ইংরেজিতে বলে হচ্ছে অর্ডার। এখন এখানে খেয়াল করো কি বলছে যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। আচ্ছা, এখন এটা যদি আমি সহজভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, খেয়াল করো এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা অন্তরক সমীকরণ। এখন এই অন্তরক সমীকরণের মধ্যে আমার দেখতে বোঝা যাচ্ছে সর্বোচ্চ ক্রম মানে এখানে হচ্ছে আমার সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করতে হয়েছে এরকম কী আছে আমার এখানে। আচ্ছা দেখো, এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে কি আমার একবার অন্তরীকরণ করা হয়েছে, মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে কি দুইবার অন্তরীকরণ। এখন এই পুরো সমীকরণের মধ্যে এটা কিন্তু সর্বোচ্চ আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এর উপরে কিন্তু কোনো মানে অন্তরীকরণের যে ধাপ, এই ধাপ 2 বার 3 বার 4 বার যতবার করা হইব এটা আমরা হচ্ছে কি ক্রম হিসেবে ধরবো। তাহলে এখন এটার মধ্যে কিন্তু এর উপরে আর কোনো নাই অন্তরীকরণের ধাপ, কিন্তু এটা পুরোটার মধ্যে কি এটা হচ্ছে একবার, এটা হচ্ছে 2 বার। তাহলে এর উপরে যেহেতু এই পুরো সমীকরণের মধ্যে নাই, তাহলে এখানে আমার কি সর্বোচ্চ 2 ক্রমধারী অন্তরজ আছে। সুতরাং এটার ক্রম কি আছে, 2 ক্রমধারী অন্তরজ না, 2 বার করলাম, তার মানে এটার ক্রম কি, তাহলে এর ক্রম হচ্ছে কত, এর ক্রম হচ্ছে 2। আশা করি এটা বুঝতে পারছেন। মানে আমি নর্মালি দেখবো যে আমার এখানে কতবার করা হইতেছে, অন্তরীকরণ কতবার করা লাগতেছে, 2 বার করা লাগলে 2 বার। এনে যদি বেশি থাকতো, কিউব থাকতো, তার মানে কি আমি যেটা সর্বোচ্চ আছে ওটাকে আমরা কি ক্রম হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এরপর আসা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ মাত্রা বা ঘাত। আচ্ছা, এটা কি ছিল ক্রম, আর এটা হচ্ছে কি মাত্রা বা ঘাত। মানে কি আমরা যদি সহজ করে বলি এটা পাওয়ারের কি ঘাত বলে না, মাত্রা বা ঘাত। তাহলে এখন এনে আমার বইয়ের মধ্যে কি দিচ্ছে সংখ্যাটা আছে, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলা হয় যখন ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক হইতে মুক্ত থাকে। আচ্ছা, এখন এটা আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আমি লিখলাম হচ্ছে টি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস 7x = 0। আচ্ছা, এখন এখানে এসে অনেকের ব্যাস লাগবে, এটা আমি একদম সিম্পলি বুঝাই। খেয়াল করো, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা, খেয়াল করো কী বলছে আমার, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা ঘাত বলা হয় যখন ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক হইতে কি মুক্ত থাকে। এখানে এই যে আমার বক্স করা জায়গাটা, এটা একটু খেয়াল করতে হবে যে কোনো অন্তরক সমীকরণের যে পুরোটা কি আমার একটা অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী। এখন সর্বোচ্চ ক্রমধারী মানে কি, আমি কিন্তু ক্রমটা এখানে জানে আসছি যে ক্রম কি, যেখানে আমার যতবার বেশি যে অন্তরক সমীকরণের মধ্যে যে যত বেশি সর্বোচ্চ বেশি বার হচ্ছে আমার অন্তরীকরণ করতে হবে, ওইটা কি আমার সর্বোচ্চ ক্রম। তাহলে এখানে আমার এই যে সর্বোচ্চ ক্রমটা কি থাকতেছে খেয়াল করো, এখানে কিন্তু আমার করতে হয়েছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তার মানে কি আমার এখানে 2 বার অন্তরীকরণ করা লাগতেছে না, এটা কিন্তু আমার 2 বার অন্তরীকরণ করা লাগতেছে। আবার এখানে কি আছে, এখানে আছে হচ্ছে, আচ্ছা এখানে আবার একটা স্কোয়ার আছে উপরে, এখানে আছে ডিএক্স বাই ডিটি স্কোয়ার। এখন স্কোয়ার কিন্তু আমার এই পুরোটার উপরে, কিন্তু আমার অন্তরীকরণ তো করতে হবে একবার। এই যে এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করে বোঝার চেষ্টা করো। এখানে স্কোয়ারটা আছে, কিন্তু স্কোয়ার কিন্তু আমার অন্তরীকরণ করার পরে স্কোয়ার হবে, কিন্তু অন্তরীকরণ করবো আমি কয়বার, একবার। আর এটা কিন্তু আমি কয়বার করবো অন্তরীকরণ করবো কিন্তু আমার এটা 2 বার। আচ্ছা, তার মানে আমার এখানে ক্রমাগত 2, তাহলে আমার এখানে সর্বোচ্চ ক্রমাগত হইতেছে, ক্রম হইতেছে এখানে 2 লিখলাম, ক্রমাগত 2। এখন এই ক্রমটা 2 কোন জায়গাতে, এই যে এ বক্সটাতে, এটার মধ্যে, তাই না? তাহলে এখন এখানে এই যে ক্রমটা 2 আছে, এটার মধ্যে আমার সর্বোচ্চ পাওয়ার কত, এখানে কিন্তু পাওয়ার 1, পাওয়ার কিন্তু 2 না। এখন যদি এটা আমি এরকম ব্র্যাকেট দিয়ে দিতাম, যে ব্র্যাকেট দিয়ে, আচ্ছা এটা আমি একটু মুছে নেই। আচ্ছা, এখন এখানে আমার ক্রমাগত আছে 2, আর এখানে কিন্তু আমার স্কোয়ার আছে, ঠিক আছে। নর্মালি যদি আমি বলি যে এখানে এই অন্তরক সমীকরণ ছাড়া যদি চিন্তা করি, অন্তরক সমীকরণ না, তার মানে আমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 2 ঘাত আছে বা পাওয়ার আছে, কিন্তু আমার এখানে আমার এই যে অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত দেখতে গেলে আমি প্রথমে দেখতে হবে কি আমার সর্বোচ্চ ক্রমটা কোনটা, যে এটা হচ্ছে আমার সর্বোচ্চ ক্রম। এখানে আমার কি 2 বার অন্তরীকরণ করতে বলছে, এটা আমার সর্বোচ্চ ক্রম। এই সর্বোচ্চ ক্রম যেখানে আছে ওইখানে আমার সর্বোচ্চ পাওয়ার কত, মানে ওটার উপরে কি কোনো পাওয়ার আছে কিনা, ওটার উপরে ব্র্যাকেট দিয়ে কোনো পাওয়ার আছে কিনা, ওটার উপরে কিন্তু ব্র্যাকেট দিয়ে কোনো পাওয়ার নাই। তার মানে এখানে আমার কত ঘাত আছে, কত 1, বাকি অন্তরক সমীকরণটি কি একমাত্রার বা সর্বোচ্চ ক্রম কত 1, সর্বোচ্চ ক্রম না, মানে মাত্রাটা আর কি, ঘাত বা মাত্রাটা হচ্ছে কি তো 1, মাত্রা হচ্ছে কত 1। আচ্ছা, এটা আমি আরেকটু সহজ করে আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিলে হচ্ছে আমরা সহজে বুঝতে পারবো।
আচ্ছা আরেকটা উদাহরণ দিলে, আচ্ছা এটারই আমি আরেকটু গুছাই লিখি। আচ্ছা এখানে আমি লিখলাম যে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 dx বাই ডিটি হোল স্কোয়ার প্লাস dx বাই ডিটি ইকুয়াল বা এক্স ইকুয়াল লিখলাম হচ্ছে 0। আচ্ছা এখন এখানে আমার সর্বোচ্চ ক্রমাগত আছে, মানে আমার কি কতবার সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করতে চাইছে, এই যে এই জায়গাতে কিন্তু আমার অন্তরীকরণ করতে দিতেছে 2বার, এখানে কি একবার, এখানেও একবার। এখন এই সর্বোচ্চ অন্তরীকরণ করার মধ্যে যে বা সর্বোচ্চ যে ক্রমটা আছে ক্রমের মধ্যে যে পাওয়ারটা থাকবে ওইটাই কি আমার এই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে আমার পাওয়ার কত আছে, উপরে 2 নাই, যে ব্র্যাকেট দিয়ে আমি পাওয়ার দিচ্ছি 2, তার মানে এটার হচ্ছে তখন মাত্রাটা কী হবো, মাত্রা বা ঘাত কত হবে, এখানে 2 হবে। তো এটা আর এটার মধ্যে পার্থক্য কী, যে এখানে কিন্তু আমার উপরে পাওয়ার দিয়ে ইয়াতে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার না। এখন অনেকে ভুল করে কি, যে এরকম দেওয়া আছে কিন্তু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তখন এইটা দেখে হচ্ছে স্কোয়ার দেবে, ওইটা দেখে স্কোয়ার দেওয়া যাবে না। আমাদের এখানে দেখতে হবে হচ্ছে যে আমার যেই 2বার 3বার যে অন্তরীকরণ করতে চাইছি সর্বোচ্চ কতবার অন্তরীকরণের ফলে করারটা আছে এখানে, ওইটার উপরে আমার পাওয়ার কত, ওইটা দেখতে হবে। তো এই রিলেটেড ম্যাথ আছে, আমি হচ্ছে পরের লেকচারে এই রিলেটেড ম্যাথগুলো দেখাবো, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এরপরে আসলে হচ্ছে অন্তরক সমীকরণের যে সমাধান। আচ্ছা আমি অন্তরক সমীকরণটা কতভাবে সমাধান করতে পারি। অন্তরক সমীকরণের সমাধানের মধ্যে হচ্ছে প্রথম যে স্টেপটা আছে এটা হচ্ছে কি সাধারণ বা সম্পূর্ণ সমাধান। আচ্ছা এখন এখানে অনেকভাবে সমাধান করা যায়, কিন্তু আমাদের হচ্ছে যেগুলো লাগে, যে 3টা সমাধান লাগে ওইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো আর কি। আচ্ছা এখানে সাধারণ বা সম্পূর্ণ সমাধানের ক্ষেত্রে কী আছে, যে যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, তবে ওই সমাধানকে ওই অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বলে। আচ্ছা এখানে উদাহরণ আছে যে যেমন dy/dx = y, অন্তরক সমীকরণে y = ai²x। আচ্ছা আমি এখানে কমপ্লিকেশন করে দেওয়া আছে, যে কঠিন করে দেওয়া আছে, আমি একদম সহজ করে বলি। আচ্ছা আমি কী 3টা ধাপ বলি, একটা হচ্ছে সাধারণ বা সম্পূর্ণ সমাধান, একটা হচ্ছে বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান, একটা হচ্ছে কি ব্যতিক্রমধর্মী সমাধান। আচ্ছা এখন আমি যখন এই অন্তরক সমীকরণগুলো সমাধান করি, তখন কি আমি dy/dx এর মান বের করি। তো dy/dx এর মান বের করার ফলে ওখানে আমার যে ধরো ইকুয়াল যেখানে y আছে y = কি এটা, মানে আমার এই মানের মধ্যে কি ধ্রুবক থাকবে। ধ্রুবক থাকলে তখন এটা আমরা বলবো কি সাধারণ বা সম্পূর্ণ সমাধান। মানে আমার যে আনসারটা আসবে dy/dx বা অন্তরক সমীকরণের যে আনসারটা আসবে ওটার মধ্যে যদি আমার ধ্রুবক থাকে, খেয়াল করো সহজ করে বললে হচ্ছে কি ধ্রুবকে যেমন এখানে কি একটা ইচ্ছামূলক ধ্রুবক থাকলে এটা কি আমরা সাধারণ বা সম্পূর্ণ সমাধানের মধ্যে পড়বে। আর বিশেষ সমাধান হচ্ছে কি ধ্রুবক থাকবে না, ধ্রুবক ছাড়া, তখন এই যে কোনো অন্তরক সমীকরণের সাধারণ সমাধান ইচ্ছামূলক ধ্রুবক সমূহে নির্দিষ্ট মান প্রদানে। আচ্ছা এখন ধ্রুবকের একটা নির্দিষ্ট মান থাকবে, আর এটার মধ্যে কি কোনো মান নাই, ধরছে কে ধরছে বা যেটাই ধরি কোনো মান নাই, ধ্রুবক হিসেবে আছে। এখন এখানে জায়গাতে যদি আমি 1 বসাই, তাহলে তো যে শুধু e⁻x হইব, 2 বসালে 2e⁻x হইব। তো এটা হচ্ছে আমি কি আমার রেজাল্টটা বের করার পরে দেখতে পাবো। আমার রেজাল্ট বের করার পরে যখন আমি এই কোনো ধ্রুবকের কি একটা নির্দিষ্ট মান থাকবো, 1 2 3 4 এই টাইপের মান থাকবো, তখন এটা আমরা কি বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান, এই যে নির্দিষ্ট কথাটা আছেই কিন্তু। আর এটার ক্ষেত্রে কি আমি এই ধ্রুবকের কি মান জানি না, তখন ABCD কোনো একটা কিছু নিয়ে ধরে নিতে হইব, ঠিক আছে। এটা কি আমার উত্তরের ক্ষেত্রে, তার মানে এটার হচ্ছে কি ধ্রুবকের মান থাকবে, ধ্রুবকের মান থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসা হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান। আচ্ছা এখন এটার ক্ষেত্রে হচ্ছে কি যে এটা যদি সিম্পলি চিন্তা করলে কোনো ধরনের সমীকরণের সাধারণ বা বিশেষ সমাধান ব্যতীত অন্য কোনো সমাধান ধ্রুব বিদ্যমান থাকলে উহাকে ওই অন্তরক সমীকরণের ব্যতিক্রমধর্মী সমাধান বলে। আচ্ছা এখন এটার ক্ষেত্রে কী আছে, যে যেমন dy/dx হোল স্কোয়ার = y, অন্তরক সমীকরণে y = 0 একটি ব্যতিক্রমধর্মী সমাধান। মোট কথা এখানে ব্যতিক্রমধর্মী সমাধানটা হচ্ছে আমার কি মানে সাধারণ সমাধান থেকে বা হচ্ছে বিশেষ সমাধান থেকে কোনটা থেকে কী পাওয়া যায় না, এটা একদম টোটালি আলাদা থাকে, মানে কথার মধ্যে আছে ব্যতিক্রমধর্মী সমাধান মানে কি। আচ্ছা এই রিলেটেড এগুলো হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান, এই রিলেটেড ম্যাথ আছে। আমরা আপাতত হচ্ছে জাস্ট একটু আইডিয়া রাখবো, পরে যখন আমরা হচ্ছে ম্যাথগুলো করতে যাবো তখন আমাদের হচ্ছে এগুলো আর একটু একদম কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন ম্যাথগুলো পড়ালে বুঝবে না, আর কারণ আরও কিছু কনসেপ্ট আছে ওইগুলো জানার পরে
হচ্ছে আমাদের এই ম্যাথগুলো করতে হবে। তো আজকে হচ্ছে প্রথম ক্লাসে আমরা এই বেসিকগুলো পড়বো। 2 নম্বর ক্লাস হচ্ছে ওদের যে ম্যাথ আছে মানে বোর্ড আগে আসছে এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট ওই ম্যাথগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে একটু যেটুকু পড়েছি ওইটুকু হচ্ছে বই থেকে পড়ে নিবা, তাহলে হচ্ছে আমার পরের ক্লাসটা ম্যাথটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।